হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 17 ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব, যেখানে রয়েছে ইউনেস্কো রিলেটেড নিউজ, আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার যে রিলেশন সেই রিলেটেড নিউজ, ন্যাশনাল গেমস রিলেটেড নিউজ, তার সঙ্গে এমার্জেন্সি রিলেটেড নিউজ। একটা স্টেটে এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি ঘোষিত হয়েছে। তার সঙ্গে আমি কিছু কনস্টিটিউশনের যে হিস্ট্রিটা রয়েছে, মানে পুরোটা কনস্টিটিউশন, সেই এমার্জেন্সি প্রভিন্স ব্যাপারটা পুরোটা ডিসকাস করে দেবো আজকে। সো ওয়েলকাম সকলকে, প্রিপারেশন ল্যাব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে 17 ফেব্রুয়ারি 2025, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, হুইচ মিনিস্ট্রি ইজ কাশী তামিল সঙ্গম সঙ্গমম অর্গানাইজড বাই? কোন মিনিস্ট্রির দ্বারা এই কাশী তামিল সঙ্গমম অর্গানাইজ হচ্ছে? সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন। তামিলনাড়ু গভর্নর চেন্নাই থেকে কাশী তামিল সঙ্গম 3.0 প্রতিনিধিদের প্রথম ব্যাচকে পতাকা দিয়েছিলেন। 10 দিনের ইভেন্টটিতে 15 থেকে 24 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এটা অনুষ্ঠিত হচ্ছে। ছাত্র, শিক্ষক এবং লেখকরা এর মধ্যে অংশগ্রহণকারী। ইভেন্টের লক্ষ্য হচ্ছে তামিলনাড়ু এবং কাশীর মধ্যে এক ঐতিহাসিক সম্পর্ক পুনঃ আবিষ্কার এবং উদযাপন করা। আর শিক্ষা মন্ত্রণালয় অর্থাৎ মিনিস্ট্রি অফ এডুকেশন এটাকে অর্গানাইজ করছে। পরবর্তী প্রশ্ন, which organization has launched the campaign Imagine a World with More Women in Science? কোন অর্গানাইজেশন একটা ক্যাম্পেইন লঞ্চ করছে যার নাম হচ্ছে ইমাজিন আ ওয়ার্ল্ড, একটা পৃথিবী যাকে তুমি ইমাজিন করছো উইথ মোর ওমেন ইন সায়েন্স, যেখানে সায়েন্সে অনেক মহিলা মানে ইনক্লুডেড রয়েছে। সেই অর্গানাইজেশনটার নাম হচ্ছে ইউনেস্কো। একই আইএমএফ কেন হয়ে গেছে? এটা ইউনেস্কো হবে, এটা ইউনেস্কো হবে, ইউনেস্কো, যার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কো বিজ্ঞানে আরো নারীর সাথে একটি বিশ্ব পরিকল্পনা করুন এই নিয়ে একটা প্রচারাভিযান চালু করেছে, যা ক্যাম্পেইনটি বিজ্ঞানে আন্তর্জাতিক নারী ও কন্যা শিশুদের দিবসে 10ম বার্ষিকী চিহ্নিত করছে, এবং এটি এভরি ভয়েস ইন সায়েন্স ব্যবহার করে বিজ্ঞানের বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রচার করছে। তোমরা আমাকে বলবে এই ইউনেস্কোর সদর দপ্তর কোথায় এবং ইউনেস্কো কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা একটা স্ট্যাটিক জিকের প্রশ্ন, কমেন্টে জানাবে। আচ্ছা, হুইচ টু কান্ট্রিজ আর ইনভলভড ইন কম্প্যাক্ট ইনিশিয়েটিভ? একটা কম্প্যাক্ট ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে কোন দুটো দেশের মধ্যে? ছবি দেখে বোঝা যাচ্ছে এটা ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে নেওয়া হয়েছে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা, বাণিজ্য, প্রযুক্তি সম্পর্ক জোরদার করার জন্য ইউএস এবং ইন্ডিয়া কম্প্যাক্ট উদ্যোগ চালু করেছে। কম্প্যাক্ট মানে হচ্ছে একবিংশ শতাব্দীর জন্য মিলিটারি পার্টনারশিপ, অ্যাক্সিলারেটেড কমার্স, টেকনোলজির জন্য এবং ক্যাটালাইজিং সুযোগকে আরো অগ্রাধিকার করার জন্য এটা একটা কম্প্যাক্ট ইনিশিয়েটিভ। আর এর লক্ষ্য হচ্ছে মার্কিন ও ভারত ব্যাপক বৈশ্বিক কৌশলগত এবং অংশীদারিত্বকে শক্তিশালী করা। ফোকাস ক্ষেত্রগুলির মধ্যে রয়েছে প্রতিরক্ষা, প্রতিযোগিতা, সহ উদযাপন এবং প্রযুক্তি বিনিময়। ঠিক আছে, তোমরা আমাকে কম্প্যাক্টের ফুল ফর্মটা একবার কমেন্টে জানাবে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ কম্প্যাক্ট ইনিশিয়েটিভ? আচ্ছা, লাউখোয়া, লাউখোয়া বুড়াজপড়ি, হ্যাঁ, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এটা রিসেন্টলি নিউজে এসছে। এটা কোথায় আছে, অর্থাৎ কোন রাজ্যে আছে? এটা আছে আসামে। 40 বছর পর লাউখোয়া বন্যপ্রাণী অভয়ারণ্য এটি সিংওয়ালা গন্ডারের প্রত্যাবর্তন দেখতে পেয়েছে, এবং এটি আসামের দীপর বিল রামসার সাইটের থেকে বেশি জল পাখিকে আকর্ষণ করছে। তাহলে এটা যেহেতু নিউজে এসছে, তো মনে রাখবে এই লাউখোয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোথায় আছে, এটা আছে আসামে। আসামে আরেকটা ন্যাশনাল পার্ক মাথায় রাখবে, সেটা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। Where was the 8th edition of Indian Ocean Conference organized? Indian Ocean Conference এটা অষ্টম অধিবেশন কোথায় হচ্ছে? এটা হচ্ছে মুস্কাত, ওমানে। 16 থেকে 17 ফেব্রুয়ারি এটা হচ্ছে ভারত, সিঙ্গাপুর, ওমান, এই ওমানের মাস্কাতে বা এটা অষ্টম অধিবেশন চলছে। ভারত মহাসাগর সম্মেলন আয়োজন করেছে, এবং ইন্ডিয়ান ওশান কনফারেন্স আইওসি হলো একটি ভারত মহাসাগর আঞ্চলিক সহযোগিতার জন্য একটি বার্ষিক প্ল্যাটফর্ম। এটি প্রধান বিষয় হচ্ছে নেতা, কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের একত্রিত করা। এটা
ভারত মহাসাগরে ঐতিহাসিকভাবে একটি প্রধান বাণিজ্য পথ ছিল যা ভারতীয় বণিক এবং পল্লব চৌল এবং অন্ধ্রের অন্ধ্রদের মতো রাজবংশ দ্বারা প্রভাবিত ছিল। ভারত মহাসাগর বৈশ্বিক কন্টেইনারের ট্রাফিকে 70% এবং ভারতের শক্তি বাণিজ্যের 90% পরিচালনা করে। Which two countries launched the Trust Initiative to boost cooperation in critical minerals in February 2025? কোন দুটো দেশের মধ্যে এই ট্রাস্ট ইনিশিয়েটিভ লঞ্চ হয়েছে? সেটা হচ্ছে ইন্ডিয়া এবং ইউএস। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র লিথিয়াম এবং বিরল আর্থ উপাদানের জন্য এটি গুরুত্বপূর্ণ খনিজগুলিতে সহযোগিতা বাড়ানোর জন্য ট্রাস্ট অর্থাৎ ট্রান্সফর্মিং রিলেশনশিপ ইউটিলাইজিং স্ট্র্যাটেজিক টেকনোলজি উদ্যোগ চালু করেছে। প্রধানমন্ত্রী মোদীর ওয়াশিংটনে সফরের সময় এটা ঘোষণা করা হয়েছে এবং এর লক্ষ্য হচ্ছে যে প্রয়োজনীয় উপকরণগুলো সরবরাহের মাধ্যমে চেইন শক্তিশালীকে আরো শক্তিশালী করা। রিসেন্টলি 38th ন্যাশনাল গেমস হলো কোথায় হলো? উত্তরাখণ্ডে হয়েছে এবং এই গেমসে সব থেকে বেশি সোনার মেডেল কোন টিম জিতেছে, অর্থাৎ যে টিম সব থেকে বেশি সোনার পদক পাবে সে হচ্ছে নাম্বার ওয়ানে আসবে। সেহেতু সেই হিসেবে সব থেকে বেশি যে জিতেছে SSCB, টোটাল 68 অর্থাৎ 68টা সোনা জিতেছে এবং টোটাল তাদের এই মেডেল সংখ্যা হচ্ছে 121টা এখানে দেওয়া রয়েছে। মহারাষ্ট্র সেকেন্ড পজিশনে এসছে। সার্ভিসেস মানে হচ্ছে উত্তরাখণ্ডে 38তম গেমসে আধিপত্য বিস্তার করে 121টি পদক জিতেছে, যেখানে 68টি হচ্ছে স্বর্ণ পদক এবং তার জন্য এটি তালিকা শীর্ষে রয়েছে এবং 198টি পদক জিতেছে মহারাষ্ট্র, যা টোটাল 198টির মধ্যে 54 অর্থাৎ 54টা পদক রয়েছে সোনার। ঠিক আছে, যেখানে ও দ্বিতীয় স্থান অর্জন করেছে। আচ্ছা, সার্ভিসেস মানে কি? সার্ভিসেস মানে হচ্ছে এটা একটা কি বলবো, SSCB মানে সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড। এটা জাতীয় গেমসের ভারতীয় সশস্ত্র বাহিনী দলের জন্য ব্যবহৃত নাম, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এই এই নামে ওইখানে পার্ট নেয় এবং SSCB এর প্রতিনিধিত্ব করেন সশস্ত্র বাহিনীর ক্রীড়াবিদরা। এবার হচ্ছে 2027 সালে, অর্থাৎ এর পরবর্তী যে ন্যাশনাল গেমস অনুষ্ঠিত হবে সেটা কোথায় হবে? সেটা হবে মেঘালয়, অর্থাৎ 39তম ন্যাশনাল গেমস হচ্ছে মেঘালয়। আর আমরা জানি এর আগের অর্থাৎ 37th ন্যাশনাল গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গোয়াতে। 36th ন্যাশনাল গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গুজরাটে। 36, তারপরে 37th হচ্ছে গোয়া, 38 উত্তরাখণ্ডে হলো, 39th হচ্ছে মেঘালয়। Which Indian state has recently been placed under the president's rule? কোথায় মানে কোন ভারতীয় রাজ্যে অর্থাৎ সেখানে প্রেসিডেন্ট রুল চালু হয়েছে? সেটা হচ্ছে মণিপুরে। 13ই ফেব্রুয়ারি মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহের পদত্যাগে 4 দিন পর কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে সহিংসতা কবলিত রাজ্যে রাষ্ট্রপতি শাসন কার্যকর করা হয়েছে এবং মেইতি এবং কুকিজো সম্প্রদায়ের মধ্যে এটা দ্বন্দ্ব ক্রিয়েট হয়েছে, যার ফলে এটা তৈরি হয়েছে প্রায় 2023 থেকেই, মে মাস থেকে, এবং সেটা চলছে কন্টিনিউ, যার ফলে 250 জনের বেশি প্রাণ দিয়েছে এবং প্রায় 60,000 জনেরও বেশি লোক আহ ঘর ছাড়া হয়ে গেছে। তার ফলে এখানে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে। আচ্ছা, রাষ্ট্রপতি শাসন সম্বন্ধে একটু বলি। রাষ্ট্রপতি শাসন হচ্ছে এটা ভারতীয় সংবিধানের 356তম আর্টিকেলে রয়েছে। যদি একটি রাজ্য সরকার তার সাংবিধানিক বিধান অনুযায়ী কাজ করতে অক্ষম হয়, তাহলে কেন্দ্রীয় সরকার রাষ্ট্রযন্ত্রের সরাসরি নিয়ন্ত্রণ করতে পারে। একবার রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেলে কেন্দ্রীয় সরকার রাজ্যের নির্বাহী কার্যাবলীর নিয়ন্ত্রণ গ্রহণ করবে এবং রাজ্য বিধানসভা হয় ভেঙে দেওয়া বা স্থগিত করে রাখতে পারে। আর রাজ্যের গভর্নর রাষ্ট্রপতির পক্ষে থেকে তিনি রাষ্ট্রকে পরিচালনা করবে, অর্থাৎ সেই রাষ্ট্রটা ডিরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে থেকে রুল হবে। আচ্ছা, এখানে আরো কিছু স্ট্যাটিক প্রশ্ন বলে দিই। আমাদের সংবিধানে যে প্রধান 3টি এমার্জেন্সি রয়েছে, প্রধানগুলির মধ্যে রয়েছে ফার্স্ট ন্যাশনাল এমার্জেন্সি, যেটা জাতীয় জরুরি অবস্থা। সেকেন্ড প্রেসিডেন্সিয়াল রুল, যেটা এবার হয়েছে মণিপুরে, অর্থাৎ রাষ্ট্রপতি শাসন। এটাকে আরেকটা অপর নাম আছে স্টেট এমার্জেন্সি। প্রথমটা হলো ন্যাশনাল এমার্জেন্সি, পরবর্তী হলো স্টেট এমার্জেন্সি, থার্ড হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি।
আচ্ছা, ন্যাশনাল এমার্জেন্সি এটা ভারতীয় সংবিধানের ৩৫২তম আর্টিকেলে রয়েছে। ভারতের টোটাল ৩ বার ন্যাশনাল এমার্জেন্সি ঘোষিত হয়েছে। ১৯৬২ থেকে ১৯৬৮-তে যখন ভারত চীনে যুদ্ধ হচ্ছিল, তখন ভারতের নিরাপত্তা বহিরাগত আগ্রাসনের দ্বারা হুমকি সম্মুখীন হয়েছিল বলে সেই সময় ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল। আবার হয়েছিল ১৯৭১-এ যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয়, সেই সময় ভিভি গিরির রাষ্ট্রপতি সেই সময় ছিলেন, তার আন্ডারে ভারতে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল। আর থার্ড লাস্ট যে ন্যাশনাল এমার্জেন্সি হয়েছিল তা হচ্ছে ১৯৭৫ থেকে ১৯৭৭, ২ বছর পর্যন্ত ছিল। ভারত রাজনৈতিক অস্থিরতার বিতর্কিত পরিস্থিতিতে অভ্যন্তরীণ গোলযোগের ভিত্তিতে জরুরি অবস্থা ঘোষণা করেছিল। তৃতীয় জরুরি অবস্থার সময় রাষ্ট্রপতি ছিলেন ফখরুদ্দিন আলী আহমেদ। আচ্ছা, প্রেসিডেন্সিয়াল রুল যেটা বললাম ৩৫৬ তম আর্টিকেলের অধীনে এটা ঘোষণা করা হয়। এটি একটি রাষ্ট্রের সাংবিধানিক যন্ত্রের ব্যর্থতার কারণে এটি একটি জরুরি অবস্থা, এটি রাষ্ট্রীয় জরুরি অবস্থা বা সাংবিধানিক জরুরি অবস্থা হিসাবেও পরিচিত করা হয়েছে। আচ্ছা, অর্থনৈতিক জরুরি অবস্থা বা ফিনান্সিয়াল রুল হচ্ছে ৩৬০, অর্থাৎ আর্টিকেল ৩৬০-র অধীনে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিনান্সিয়াল এমার্জেন্সি বা ফিনান্সিয়াল রুল যেখানে চলবে, এখানে ভারতীয় আর্থিক স্থিতিশীলতা এবং ঋণের হুমকির কারণে এই ধরনের এমার্জেন্সি ঘোষণা করা হয়ে থাকে। ভারতে এখন অবধি আফটার ইন্ডিপেন্ডেন্স একবারও ফিনান্সিয়াল রুল ঘোষণা করা হয়নি। আচ্ছা, এই যে এই তিনটে আমরা পড়লাম, অর্থাৎ আর্টিকেল ৩৫২, ৩৫৬ এবং ৩৬০, এই তিনটেই ভারতীয় সংবিধানের ১৮তম পার্ট, মানে সংবিধানের যে আর্টিকেলগুলো রয়েছে সেটা বিভিন্ন পার্টে ভাগ করা থাকে। সেই ১৮তম পার্টে এমার্জেন্সি প্রভিশনের আন্ডারে এই তিনটে আর্টিকেল পড়ছে। মনে রাখবে, ৩৫২ ন্যাশনাল এমার্জেন্সি, ৩৫৬ স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্সিয়াল রুল, আর ৩৬০ যেটা হচ্ছে ফিনান্সিয়াল রুল। থ্যাংক ইউ, আজকের মতো এইটুকুটাই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। পরবর্তী যে সমস্ত নিউজগুলো আসবে, যেখানে আমি কারেন্ট নিউজ তার সঙ্গে বিভিন্ন স্ট্যাটিক নিউজগুলো ডিসকাস করে থাকি ঠিক এইভাবেই। তো অবশ্যই ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ।